এখানে থাকার ব্যবস্থাটা খুবই ভালো। হ্যাঁ, আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা জায়গায় থাকার। জমিদার বাড়ির পাকা চার দেয়ালে মাঝে সাঝে দম বন্ধ হয়ে আসতো। এই ব্যবস্থাটা বেশ ভালোই হয়েছে। ভালো বলে ভালো, অতি উত্তম ব্যবস্থা। কাছেই মা গঙ্গা বইছেন, তার শীতল বাতাস আসবে, কাছে পিঠেই বাজার ঘাট, আমাদের কোনো অসুবিধা হবে না। এই যে ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। তুমি সাহায্য না করলে আমাদের যে কি অবস্থা হতো। আপনাদের বাসাটা পছন্দ হয়েছে তো? তাহলেই হলো। পছন্দ মানে খুব পছন্দ হয়েছে। এই বড় বৌমা, আমি কিন্তু বাইরে ঘরটা থাকবো, আর এই ঘরটা বেশ বড় আছে, এইখানে তোমরা থাকবে, কেমন? আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আপনারা বিশ্রাম নিন, আর যদি কোনো প্রয়োজন পড়ে আমায় ডাকবেন। আমরা তো এখানে বিশ্রাম নিতে আসিনি। এই আমার এই ভাগ্নের খুব শরীর খারাপ, তাই ওকে ডাক্তার দেখাতে এসেছি। আচ্ছা, এখানে এই ডাক্তার স্যামুয়েলের ডাক্তারখানাটা কোথাও বলতে পারো? আমি না অনেক কাল আগে এসেছিলাম তো, ঠিক মনে করতে পারছি না। ডাক্তার স্যামুয়েল? হ্যাঁ, আমি চিনি না ডাক্তারখানা, এই কাছেই। আসলে এই চত্বরে কোনো বাঙালি ডাক্তার নেই জানেন, ভরসা বলতে ওই গোরা ডাক্তার। মামাবাবু, আপনি এক কাজ করুন, আপনি ওই ডাক্তার স্যামুয়েলের সাথে যোগাযোগ করুন। আপনারা চাইলে আমি ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি। হ্যাঁ, তবে তাই করুন। আর আজই ওনাকে দেখাতে পারলে খুব ভালো হয়। তাহলে দেরি করে কাজ নেই, চলো তো ভাই, তুমি আমাকে ডাক্তারখানাটা দেখিয়ে দেবে। বড় মামা, তুমি বরং ঘরটা গুছিয়ে নাও। এই চলো চলো চলো। আমাকে একটা কথা বলুন তো, সেই রাতে মার খাওয়ার পরেও আপনি আমাকে একটা কথাও বলেননি কেন? আমি আপনার মুখ থেকেই শুনতে চাই, এত বড় ঘটনা আপনি আমার কাছ থেকে লুকোলেন কেন? শুধু সদর দরজা নয়, দেখিস বাড়ির পিছনের দরজাও যেন ঠিকঠাক বন্ধ করা হয়। উফ, যা খারাপ সময় যাচ্ছে আমাদের, একটার পর একটা বিপদ ঘটেই চলেছে। এই সময় আবার আমরা থাকছি না, সেই সুযোগে যেন কোনো অঘটন না ঘটে যায়। আপনি নিশ্চিন্তে যান মা, আমরা রইলাম তো, একটা মাছের পর্যন্ত করতে দেবো না। তোদের ভরসাতে এই বাড়ি ফেলে রেখে অসুস্থ ছেলেটাকে দেখতে যাচ্ছি। দেখিস বাপু, ফিরে এসে যেন দেখি সব ঠিকঠাক আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা রইলাম তো, সব দেখে শুনে রেখে দেবো। ওই গো গিন্নি, হলো তোমাদের? চলো চলো, আর তো বিলম্ব করা যাবে না, ওদিকে ঘাটে যে বজরা দাঁড়িয়ে আছে। চলো চলো, এগুলো এ কি মানে আপনি বোধহয় বাড়ি ফিরে যাচ্ছেন নাকি? ওমা, উনি ফিরে যাবেন কেন? বিয়ান তো আমাদের সঙ্গে যাচ্ছেন। ও, আসুন বিয়ান। বুঝো বৌমা, এসো, চলো। হরো হরো, আমরা এসে গেছি রে। আয় বাবা, ধরে ধরে না। উফ, কতদিন পরে দাদু ভাইকে দেখবো মনে হচ্ছে বল। হ্যাঁ, আমার নাত বউয়ের জন্য তো খুব মন কেমন করছিল রে। বেচারি একা হাতে কত কি সামলাচ্ছে বল দেখিনি। আমি আসছি প্রফুল্ল দিদি, তোমাকে আর একা হাতে সব কাজ করতে হবে না। আবার আমি তোমার সাথে ঘুরবো, গল্প করব, হাতে হাতে কাজ করব। ও, সব জিনিসপত্র বজরায় উঠে গেছে? বাহ বাবা, তাহলে আর দেরি করে লাভ নেই, চল আমরা এগিয়ে যাই। দুক্কা 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 দুক্কা। এসো বেজো বৌমা, আসুন বিয়ান। চলুন চলুন চলুন। তোমরা কেউই বুঝছো না, কলকাতায় আমার জন্য সবচেয়ে ভালো দিনটা অপেক্ষা করে আছে। সাহেবদের হয়ে সাক্ষী দেব, ভবানী পাঠক শাস্তি পাবে। আমার যে আর তর সইছে না। আমি জানি তোমার কাছ থেকে আমি কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবো না। আমি এটাও জানি যে তোমার সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হলাম আমি। দেশকে স্বাধীন করবার যে মহৎ ব্রতে তুমি নিজেকে লিপ্ত করেছো, সেখান থেকে আমি তোমাকে কিছুতেই পিছিয়ে আসতে দিতে পারি না প্রফুল্ল। গ্রামের মহিলাদের তাদের গণ্ডির বাইরে বের করবার জন্য তুমি যে কষ্ট করেছো, সেসব অর্থহীন হয়ে যাবে যদি তুমি আমাকে সুরক্ষিত করবার জন্য নিজের ব্রত পালন থেকে ফিরে আসো।
ভাগ্য করে আমি আপনার মতো একজন স্বামী পেয়েছি। আপনার মতো পুরুষেরা যদি আমাদের পেছনে না থাকে তাহলে আমরা কোনোদিনই কোনো কিছু করে উঠতে পারবো না। লোকে পুরুষত্বের যে ভুল ধারণা নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়, আপনি সে সব কিছুর ঊর্ধ্বে। তবে একটা ভুল তো আপনার হলো। ভুল? আমার কি ভুল প্রফুল্ল? এই যে আপনি বললেন আপনি আমার দুর্বলতা। না, আপনি ভুল জানেন। আপনি হলেন আমার শক্তি, আমার প্রেরণা। আপনার উপর আঘাত হেনে যারা আমাকে চুপ করানোর চেষ্টা করেছিল তারা আসলে আপনাকে চেনেনি। তাদের হাত থেকে দেশ মাকে রক্ষা করা যে কতটা প্রয়োজন তারা নিজেরাই নিজেদের আচরণে তা বুঝিয়ে দিয়েছে। মা বিশালাক্ষী সহায়, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না, কখনো না। আচ্ছা প্রফুল্ল, সব কাজ কি তুমি করবে? তুমি আমাকে রক্ষা করবে আর আমি কিচ্ছু করব না? আমি তো যতদূর শুনেছি স্বামীর কর্তব্য তার স্ত্রীকে রক্ষা করা। তো এই ক্ষেত্রে কি তুমি বর আর আমি বউ, যে তুমি আমাকে রক্ষা করবে? আমি চাই, কথায় কথায় অনেক বেলা হয়ে গেল, এবার গিয়ে রান্না বসাই। তার
গো পার্বতীর মা, তোমার হাটে বেচাকেনা কেমন হলো? জানো তো আমার না সব ঝুড়ি বিক্রি হয়ে গেছে। তা শুনলাম তোমার নাকি ওই জমিদারের লেঠেলদের সাথে ঝামেলা হয়েছে। সব কপাল গো কপাল। কত কষ্ট করে যত্ন করে সাজিয়ার ঝুড়িগুলো বানিয়েছিলাম, কিন্তু যে দেখছিল তারই পছন্দ হয়ে যাচ্ছিল। ওই যে বলে না, কপালে না থাকলে কি আর ঠকঠকালে হবে কি। কোথা থেকে ওই পরাণ চৌধুরীর লেঠেলগুলো এলো, এসে বলল ওই ছোট ঝুড়িগুলো আমাকে দে। আমি বললাম না গো, এগুলো বেচে কিছু পয়সা বাড়িতে নিয়ে যাব। সে কথা শুনে তাদের কি রাগ, সব লাথি মেরে ফেলে দিয়ে ওই ঝুড়িগুলো নিয়ে চলে গেল। হাটের মাঝে বসে কাঁদছিলাম, হঠাৎ করে ইংরেজদের সেপাইগুলো এলো, এসে কোচরে যা 2-4 আনা ছিল তাও নিয়ে চলে গেল। আমার আর ওসব শিখে লাভ নেই গো। আমি কষ্ট করে বুনবো, ওরা আবার নিয়ে চলে যাবে। না, যে কাজ তোমরা করছিলে সে কাজ ততটা যত্ন নিয়েই তোমরা করে যাবে। শুধু এইটুকু মাথায় রাখবে, এবার থেকে সাজি আর ঝুড়ির সাথে সাথে তোমাদের হাতে যেন একটা লাঠিও থাকে। আর কেউ যদি, শুনতে পাচ্ছ সবাই, কেউ যদি তোমাদের টাকা অন্যায়ভাবে তোমাদের থেকে লুট করে নিয়ে যাবার চেষ্টা করে, তাহলে একেবারে ওই লাঠি দিয়ে 2 ঘা মেরে তাদেরকে সেখান থেকে তাড়াবে। কি বলছো দিদি? আমরা ওই লেঠেলদের সিপাহীদের লাঠি মেরে তাড়াবো? আমরা পারবো? আচ্ছা, তোমার বাড়িতেও তো মেয়ে বড় হচ্ছে। কাল যদি তোমার মেয়েকে টানতে টানতে কোনো লেঠেল বা সিপাহী নিয়ে যায়, কি করবে তুমি? লাঠি মেরে মাথা ভেঙে দেব। মেয়ের বেলায় পারবে, নিজের বেলায় কেন পারবে না? সাজি, ঝুড়ি এসব তৈরি করতে পরিশ্রম লাগে না? সময় লাগে না? 2 পয়সা লাভের স্বপ্ন দেখো না? আমরা সবাই দেখি দিদি, ইচ্ছে না থাকলে আমরা সব কাজ ফেলে এখানে আসবো কেন? মনে রেখো, এই সাজি ঝুড়ি যেমন তোমাদের ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে তৈরি, আমাদের দেশটাও কিন্তু ঠিক একইভাবে তৈরি হয়েছে। আর তাই এটা আমাদের সকলের কর্তব্য যে আমরা আমাদের বুকের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে আমাদের দেশটাকে ধনধান্যে সাজিয়ে তুলব। আর যে লোকগুলো বিলেত থেকে প্রতিদিন প্রতিনিয়ত এসে আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের কষ্ট, এই সব কিছুকে লুট করে নিয়ে যাবার চেষ্টা করছে, আমাদের উচিত তাদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়ানোর আর আমাদের দেশমাতৃকাকে রক্ষা করার। ও মা, তার মানে ওই লালমুখো সাহেবগুলো আমাদের দেশের ধনসম্পত্তি লুট করতে এসেছে? তা না হলে আর কি? ওদের কি প্রয়োজন অত দূর থেকে 7 সমুদ্র পার করে আমাদের দেশে আসার? কি লাভ ওদের? ও তাই ওরা এত কর নেয়, আর কেউ রুখে দাঁড়ালেই তাকে বেঁধে নিয়ে চলে যায়। যাক, তোমরা এটা বুঝতে পেরেছো। আসলে কি জানো, তোমাদের বউ ঠাকুরানী এটা অনেক আগেই বুঝতে পেরেছেন। তাই মা বিশালক্ষীর ব্রতের মাধ্যমে তোমাদের বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে উপযুক্ত করতে চাইছেন, যাতে কেউ কোনোদিন তোমাদেরকে ঠকাতে না পারে। যাতে কেউ কোনোদিন তোমাদেরকে ঠকাতে এলে কিংবা তোমাদের সর্বনাশ করতে এলে তোমরা তাদেরকে উচিত শিক্ষা দিতে পারো। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। আগে সবটা মন দিয়ে শোনো, তারপরে তোমাদের বুদ্ধি দিয়ে নিজেরা বিচার করে নিও। এই যেমন ধরো, তোমরা নিজেদের জমি নিজেরা চাষ করছো, সেই চাষের ফসল তোমরা বিক্রি করছো, নিজেরা নিজেদের বসত বাড়িতে রয়েছো। এর মাঝখানে বিলেত থেকে আসা কিছু বিদেশি কেন কর বসাবে? তোমাদের বুদ্ধি, তোমাদের শ্রম, তাতে বিদেশিরা কেন করের থাবা বসাবে? কোনোদিন ভেবে দেখেছো? কোনোদিন ভাবতে ইচ্ছে হয়েছে? ভাবুন, কারণ এতদিন না ভেবে না বুঝে কাটিয়ে দিয়েছ। আর সবটা বুঝবেই বা কি করে? তোমাদেরকে অশিক্ষিত করে রাখা হয়েছে ইচ্ছে করে। তোমাদেরকে শেখানো হয়েছে যে শিক্ষা গ্রহণ করা পাপ। আর তোমাদের সেই সরলতা আর অশিক্ষার সুযোগ নিয়ে জমিদাররা, ইংরেজরা, যোদ্ধারা প্রত্যেকে তোমাদেরকে লুট করে গেছে। আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন, তোমরা এখনো মুখ বুঝে অত্যাচার সহ্য করে যাবে? কোনো প্রতিবাদ করবে না? দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম তোমরা ওদেরকে এইভাবে লুট করতে দেবে? বলো। অসম্ভব, এই অনাচার আর চলবে না। আমরা সবাই প্রতিবাদ করব, রুখে দাঁড়াবো আমরা।
তোমাদের বউ ঠাকুরানী এই দেশকে স্বাধীন করবার স্বপ্ন দেখেছেন। আমার সঙ্গে তোমরা সবাই বলো যে আমরা আছি তার পাশে। তার এই স্বপ্নকে আমরা কিছুতেই বিফলে যেতে দেব না। জয় বউ ঠাকুরানীর জয়, জয় বউ ঠাকুরানীর জয়। আচ্ছা, এবার আমার একটা কথা তোমরা একটু শোনো। দেখো, এতদিনে তো ওনাকে আমাকে তোমরা ভালোভাবে চিনেই গেছো। আজ হয়তো ভাবছো আমাদের সঙ্গে এই তৃতীয় মানুষটি যিনি এসছেন তিনি কে। বলি আমি, ইনি হচ্ছেন তোমাদের বউ ঠাকুরানীর এক অত্যন্ত আস্থাভাজন মানুষ, যার উপর কলকাতা যাবার আগে তোমাদের বউ ঠাকুরানী তোমাদের আত্মরক্ষার কৌশল আর লেখাপড়া শেখানোর ভার দিয়ে গেছেন। তোমাদের বউ ঠাকুরানী খুব শীঘ্রই কলকাতা থেকে ফিরবেন। তার আগে আমাদের সমস্ত কিছু শিখে নিতে হবে, খুব দ্রুত। বলো, তোমরা আমাদের সঙ্গে আছো তো? হ্যাঁ, আছি আমরা, আছি। বেশ, তাহলে আর দেরি না করে চলো আজ থেকেই আমরা আমাদের কাজ শুরু করে দিই। এসো এসো। সর্দার, আমার একটু কথা আছে তোমার সাথে। হ্যাঁ, বলে ফেলো। বলছি, ঠাকুর ইংরেজদের হাতে বন্দি, আর আমাদের মা একা গেছেন তাকে সেখান থেকে মুক্ত করতে। আমার মনে হচ্ছে এই সময় কিন্তু আমাদের তার পাশে থাকাটা জরুরি। সে তো অবশ্যই নিশে, আমিও তাই ভাবছিলাম, কিন্তু কোথায় যাবে, কিভাবে যাবে, তুমি সেসব কিছু ভেবেছো? দেখো সর্দার, সত্যি কথা বলতে অত বড় শহরে মাকে কোথায় খুঁজবো তা আমি নিজেও জানি না। তার উপরে আবার ইংরেজরা তো এখন অল্প বিস্তর আমাদের মুখ চিনতে পারছে। আমি তাই কি ভাবছিলাম বলো তো, ভাবছিলাম যদি আজ রাতে আমি আর প্রতিমা ছদ্মবেশ ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে গিয়ে মাকে আমরা খুঁজে বের করব, আর তারপর তিনি যেভাবে আদেশ করবেন সেভাবেই বাকি কাজটা করব। Deep breath, please. There's no such problem at all. With little care, healthy food, with regular walks, you will be fine. তেমন কোনো অসুবিধা নেই। ডাক্তারবাবুর ধারণা ঠিকঠাক যত্ন, সঠিক সময় খাওয়া দাওয়া, আর রোজ বিকেলে গঙ্গার ধারে হাঁটা, ব্যাস এতেই উনি একেবারে সুস্থ হয়ে উঠবেন। আর আর ওষুধপত্র, ভাগ্নের কোনো ওষুধপত্র লাগবে না? সেসবের কোনো প্রয়োজন নেই। ওনাকে ঠিকঠাক সময় পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, এটাই ওনার একমাত্র ওষুধ। আর তাছাড়া আলাদা কোনো ওষুধের প্রয়োজন পড়বে না। সে কি এমনও হয় নাকি ওষুধ ছাড়া রোগ সেরে যাবে? I think regular care is needed. Please ask him to come back after 7 days for further checkup. ডাক্তারবাবু বলছেন ওনার যেন ভালো করে যত্নআত্তি করা হয়, আর 7 দিন পরে উনি আবার দেখবেন ওনাকে। তখন আপনারা ওনাকে নিয়ে আমাদের ডাক্তারখানায় চলে আসবেন, কেমন? আসুন, আমিও। Let's go. ইয়েস স্যার। আসুন, আমি এগিয়ে দিই। নমস্কার। কি যে ভালো লাগছে, কোনো চিন্তাই রইল না। আসুন আসুন। দেখেছো তোমরা আমাকে নিয়ে কত চিন্তা করছিলে? দেখো আমি একদম ঠিক আছি। আর সেবা শুশ্রূষা, তোমার মতন স্ত্রী যার আছে সে আবার সেসব নিয়ে ভাবে নাকি? যাক, অনেক বড় দুশ্চিন্তা দূর হলো। কিন্তু একটা বড় দুশ্চিন্তা যে রয়ে গেল।
এবার বাবা ঠাকুরের মুক্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু বাবা ঠাকুর কোথায় আছেন, কোন আদালতে ওনার বিচার চলছে, কিছুই তো জানি না। কি করে জানবো এসব, আর কবেই বা জানবো? সময় যে বড্ড কম, সব সামলে উঠতে পারবো তো? ওনাকে ওভাবে মারা হচ্ছে কেন? কি দোষ করেছেন উনি? সাহেবদের নিয়ম মানে না, চাবুক তোকে খেতেই হবে।